ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আবারও ফিরে এলাম নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি তোমাদের এই এক্সপ্লেনেশন ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। গল্পের শুরুতেই আমরা গল্পের হিরো ইউজুনকে দেখতে পাই, যে ছুটতে ছুটতে একটা কনসার্টে যাচ্ছে। আজকে তার একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে, কিন্তু পিয়ানোর বাজানো দিয়েই ওর শরীর খারাপ করতে শুরু করে, যেখানে জাজেসদের সামনেই ও এক প্রকারের অজ্ঞান হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই ও অন্য কোথাও একটা শিফট করেছে, আর সেখানে প্রচুর জামা কাপড় ওর সঙ্গে জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু কোনো একটা ভাবনায় ও যেন মশগুল হয়ে রয়েছে। তার পরের ঘটনা আমরা ইউনিভার্সিটিতে দেখতে পাই, যেখানে ইউজুনের সাথে ওর ক্লাসমেট ইনহুইকে দেখতে পাই। ওরা দুজনে এখানে ক্লাসের কথা বলতে থাকে। শীঘ্রই ওদের ক্লাস শুরু হতে চলেছে। এরপর ইউজুন ক্লাসরুমে ঢোকে, কিন্তু সেখানে যেতে গিয়ে একটা ফাঁকা পিয়ানোর রুমেও দেখতে পায়। এখানে দেখতে পায় একটি সুন্দর দেখতে মেয়ে পিয়ানোর তলায় ঢুকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। মেয়েটির দিকে ও নিজের হাত বাড়িয়ে দেয়। মেয়েটি উঠে দাঁড়িয়ে বলে, আমি এখানে একটা সুন্দর নোট খুঁজে পেয়েছি, যেটা সিক্রেট নোট বলতে পারো। তুমিও কি মিউজিকের স্টুডেন্ট? আমিও কিন্তু তাই। এরপর ইউজুন বলে, তোমার নাম কি? ও তখন নিজের পরিচয় দেয়। এরপর ক্লাসের লাস্ট বেঞ্চে এখানে আমরা দেখতে পাই ওই রহস্যজনক মেয়েটি বসে থাকে, আর ও এখানে তাকিয়ে তাকিয়ে ওর দিকে হাসছিল। ওই রুমের ভেতর যে এখানে অথারের ছবি লাগানো ছিল, তার সাথেও তার প্রেমিকা পাশে বসে পিয়ানো বাজাতো। ইউজুন খুব একটা পিয়ানো বাজাতে পছন্দ করতো না, কিন্তু ও ছিল মিউজিকের স্টুডেন্ট। আরেকদিকে ইনহুই পিয়ানো বাজানোর ক্লাসের জন্য বারবার করে ইউজুনের কাছে হেল্প চাইতো। তার পরের সিনে আমরা একটা কার্ডসের প্রোগ্রাম দেখতে পাই, যেখানে একটা মেলার মতন আয়োজন করা হয়েছে, যেখানে ইউজুনকে কার্ডস বেছে নিয়ে বলা হয় যে ওর জীবনে শীঘ্রই কেউ আসতে চলেছে, আর তাকেও এই মুহূর্তে কিসও করতে চায়। আর ঠিক তখনই কতগুলো বেলুন ফেটে যায়, আর বেলুনগুলো আকাশে উড়েও যায়। এই ঘটনাটা দেখে ইউজুন অবাক হয়ে যায়। এর পরের সিন শিফট করে হচ্ছে একটা সিনেমা হলে। এটা ওদেরই ক্লাসরুমের একটা অংশ। এরপরও বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে দেখে ওর বাবা ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওর জন্য ডিনার বেড়ে রেখে ওর বাবা শুয়ে পড়ে। পরের দিন ক্লাসে ইউজুন যায়, কিন্তু ওই রহস্যজনক মেয়েটি অর্থাৎ ওখানে জিয়ঙাকেও খুঁজে পায় না। মেয়েটির নাম জিয়ঙা ছিল। ক্লাসরুমে ইনহুই ছিল। ইনহুই সবসময় ইউজুনকে ফলো করত। ইউজুন পড়াশোনায় ভালো ছিল। ওরা দুজনেই মিউজিকের স্টুডেন্ট ছিল। হঠাৎ করে ইউজুন ওই মিস্টিরিয়াস রুমটায় চলে যায়, যেখানে একটা খালি পিয়ানো আর অনেক পুরনো পুরনো বই খাতা ছিল। ওখানে গিয়ে জিয়ঙার সাথে ওর দেখা হয়। জিয়ঙাকে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে আমি অনেক খুঁজেছি। তোমাকে আমি খুঁজে পাইনি কেন জানি না। তুমি জানো তোমার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। জিয়ঙা এতটাই মন দিয়ে কথাগুলো শুনতে থাকে, তারপর বলে, ও আচ্ছা, তুমি আমায় খুঁজছিলে বুঝি। এরপর কয়েকখানি কলেজের বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে ওরা এমনভাবে চেয়ে থাকে যেন দুজনেই এক্সপেক্ট করছে একটা সুস্থ স্বাভাবিক রিলেশনশিপের। এরপর ইউজুন কথা বলতে বলতে ওর সাথে গল্প করে, বলে যে ও এখানে কতদিন এসেছে, আর কি কিভাবে পড়াশোনা করে, আর কি করতে ভালোবাসে। গল্প করতে করতে দুজনে একটি নদীর তীরে চলে আসে। সেখানে আসার পর দুজনে আজকে একসাথে বাড়ি যাবে বলেও ঠিক করে। বাসের মধ্যে যেতে যেতে ইউজুন এখানে জিয়ঙার প্রচন্ড খেয়াল রাখে। জিয়ঙা এরপর ওর বাড়ির স্টপেজ আসতেই ছুট্টে বাস থেকে নেমে যায়। হাঁ করে ইউজুন ওর যাওয়ার রাস্তার দিকে চেয়ে থাকে। এর পরের দিন ক্লাসরুমে ইনহুইয়ের সাথেও কথা বলতে থাকে। ইনহুই ওকে বলে সামনেই একটা বড় কনসার্ট রয়েছে, যেখানে ওকে পারফরমেন্স করতেই হবে। ইউজুনকে বলে, তুমি কেমন প্রিপারেশন করছো? তুমি তো এই কনসার্টের মুখ্য চরিত্রে থাকবে। তার পরের সিন শিফট করে ওর বাবা ইউজুনের বাবার কাছে। ওর বাবা সিয়ংহো ওর বাবা তো বটেই, আবার ওর কলেজের প্রফেসরও। ওর বাবার সাথে গল্প করতে করতে ও জানতে চায়। ওর বাবা বলে, তোর মায়ের সাথে আমার সম্পর্কটা টেকেনি, কারণ ওর স্বপ্নের পিছনে ছুটেছে। ও জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চেয়েছে, নিজের মতন করে বাঁচতে চেয়েছে। আমি চাই তুইও সেরকম থাক। এর পরের দিন রাস্তায় প্রচুর বৃষ্টি পড়ছিল। ক্লাসরুমের ভেতরে শুধুমাত্র ওই ফাঁকা ঘরটায় জিয়ঙা ছিল, আর ওর হাতের ওপর হাত রাখে ইউজুন। এখানে বৃষ্টি পড়ছিল, যেখানে জিয়ঙার মুখের মধ্যে জলের কিছু ঝাপটাও লেগেছিল। দুজনে মুখের জল মুছতে মুছতে হঠাৎই অবাক হয়ে যায়। পেছনে দুজন স্টুডেন্ট এসে বলে, তুই এখানে ফাঁকা ঘরে কি করছিস? ওরা জানলার পর্দা সরিয়ে দেখতে গেলে ঘরে কাউকেই দেখতে পায় না। তখন হয়তো এখানে জিয়ঙা লুকিয়ে গেছিল। এরপর ইউজুনকে বলে, তোমার বন্ধুরা তোমার খোঁজ করতে এসেছিল? ইউজুন বলে, হ্যাঁ, একটা বাড়তি ক্লাস রয়েছে, সামনে আমার একটা প্রোগ্রাম রয়েছে।
এরপর এটা শোনার পর জিয়ংয়া বলে, তাহলে চলো একটা স্পেশাল প্র্যাকটিস করা যাক। এরপর ওরা দুজনে স্পেশাল প্র্যাকটিস করে। এরপর এখানে ইউজুন বলে, আমি তোমাকে আমার ফেভারিট মিউজিক শপে নিয়ে যাই, যেখানে প্রায় দিনই পুরোনো দিনের ভিন্টেজ সং আমি শুনতে পছন্দ করি। এরপর ওরা দুজনেই কানে হেডফোন লাগিয়ে সেই পুরোনো দিনের গানের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকে। এরপর সেদিন রাত্রিরে কিন্তু ইউজুন জিয়ংয়াকে বাড়িও পৌঁছে দেয়। দুজনের মধ্যে আস্তে আস্তে গভীরতা বাড়তে শুরু করে। দুজন দুজনকেই খুব সুন্দরভাবে পছন্দ করতে শুরু করে। বিশেষত ইউজুনের কাছে যেন জিয়ংয়া একটা নেশার ঘোরের মতন তৈরি হয়ে গেছে। ওর বাড়ির দরজায় দাঁড়িয়ে ও আবারও সুন্দর বাড়ি ফিরে এসে পিয়ানো বাজায়, যেটা দেখে ওর বাবা খুশি হয়, কারণ নর্মালি ও এটা করতো না। এরপর ওর মায়ের কনসার্টের একটা টিকিট পায়। ওর মা খুব ভালো একজন কনসার্ট আর্টিস্ট ছিল। তার পরের সিনে জিয়ংয়াকে দেখি। জিয়ংয়াকে ওর মা বলে, তুই কি কাউকে ভালোবেসে ফেলেছিস? ওর মাকেও বলে, সেটা তুমি শীঘ্রই জানতে পারবে। এরপর জিয়ংয়াকে দেখি ক্লাসরুমের সামনে পা গুনতে গুনতে এসে ও এখানে ইনহুইয়া ইউজুনকে দেখে ভুল ভাবে। ও ভাবে ওদের দুজনের মধ্যে কিছু চলছে। সেদিন ওদের প্র্যাকটিসের ফাইনাল ডে ছিল। এখানে টিচারের সাথে ইউজুনের কম্পিটিশন হচ্ছিল। ইউজুনের মন হচ্ছিল না বাজাতে, কিন্তু ইউজুন এত সুন্দরী বাজায় যে কম্পিটিশনে অবভিয়াসলি ওই ফার্স্ট হয়। এটাতে সিলেক্ট হচ্ছিল যে মেন প্রোগ্রামে কে পারফরমেন্স করবে। এরপর বাকিরা সকলে উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে হাততালি দেয়। ইনহুই বলে, চলো আমরা একসাথে আজকে বাড়ির পথে যাই। এখানে একটা বলে রাখা ভালো, ইনহুই কিন্তু ইউজুনকে পছন্দ করত। এরপরও বাড়ি ফিরে আসে, ওর বাবাকে সবটা বলে। আর তারপর বলে, জানো তো বাবা, আমার এই প্রোগ্রামটা করতে খুব ভালো লাগছে। শুধু একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে আমার এই আগ্রহ কোথা থেকে এলো। এরপর ওর বাবা ওকে বোঝাতে থাকে যে এটা তোর এই সহজাত গুণ তোর রক্তের মধ্যে রয়েছে, যেখানে আমি বা তোর মা আমরা সকলেই এই ফিল্ডে যুক্ত। এর পরের দিন ক্লাসরুমে ওদের সাথে দেখা হয়। এখানে জিয়ংয়া ওই ফাঁকা রুমে ওর জন্য ওয়েট করছিল। ইনহুই একসাথে বাড়ি যেতে বললে ইউজুন না বলে ওখান থেকে বেরিয়ে আসে, আর ও জিয়ংয়ার জন্য অপেক্ষা করতে থাকে। জিয়ংয়া ওই সিক্রেট নোটটা ওকে দিয়ে বলে, এটা তুমিই বাজাবে, আমি জানি তুমি পারবে। এরপর ওইখানে সঙ্গে করে ইউজুনের বাড়িতে আসে, এসে ওর পুরনো ছবি দেখে, এমনকি ওর সাথে সেদিন রাত্রিরের ডিনার অবধি করে। দুজনে খুব হাসি মুখে একসাথে ডিনার করতে থাকে, আর দুজন দুজনের ব্যক্তিগত অনেক কথা শেয়ারও করে। তারপর দুজনে অনেকক্ষণ পিয়ানো নিয়ে প্র্যাকটিস করে, যেটা ওদের মূল বিষয়বস্তু ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। ওরা ওদের বারান্দায় গিয়ে বসে, আর সেখানে গিয়ে ওর মনের দুঃখের কথা বলতে শুরু করে, যে জানি না আমি জীবনে কি চাই, তবে আমি যেটা বলতে চেয়েছি কেউ কখনো আমার সঙ্গে থাকেনি, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এটা বলার পর জিয়ংয়াকে ইউজুন কিস করতে লাগে, বলে, আমি তোমায় ছেড়ে যাব না, তুমি যত দূরেই চলে যাও আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। এরপর ওর পিঠে মাথা রেখে ও এখানে জিয়ংয়ার বাড়ি অবধি পৌঁছে দেয়। জিয়ংয়াকে বলে, তুমি কি এই বাড়িতে থাকো? জিয়ংয়া বলে, আপাতত আছি, আমার এটা কোনো ফাইনাল ডেস্টিনেশন নয়। তারপরে ও বাড়ি ফিরে যায়, আর ওর কাছে ফোন নাম্বার চায়, বলে আজ সন্ধেবেলা দেখা করবে তো। কিন্তু জিয়ংয়া সেদিন ইউজুনের সাথে দেখা করতে আসে না। সেদিন জিয়ংয়ার সাথে ও ভেবেছিল একটা কনসার্টে যাবে। কনসার্টটা ওর মায়ের। ওর মা বলে, তুই আমার প্রথমবার কনসার্ট দেখতে এসেছিস, কি ব্যাপার বলতো? ইউজুন বলে, আমি পছন্দ করি না, তাও এসেছিলাম একটা কোনো এক কারণে। এরপরও ফোনে অপেক্ষা করতে থাকে। এদিকে জিয়ংয়ার পার্সোনাল কোনো নাম্বার ছিল না, কি করে ও জিয়ংয়ার সাথে কন্ট্যাক্ট করবে? তাই জন্য ইনহুয়ের সঙ্গে গিয়ে এখানে রেজিস্টার রুম থেকে ওর বাড়ির ঠিকানা জানে, আর ওর বাড়িতে গিয়ে খোঁজ করে, সেরকম কিছু পায় না। এরপর ওর বাবাকে বলে, সিয়ংহোকে, যে তুমি এখানে জিয়ংয়া বলে কাউকে চেনো? কথাটা শোনা মাত্রই ওর বাবা একটু অবাক হয়ে যায়। তারপরের সিনে ইনহুয়ের সাথেও প্র্যাকটিস করতে থাকে। ওর মন কিন্তু সারাক্ষণ জিয়ংয়ার জন্য ব্যাকুল হয়েছিল। কানে হেডফোন গুঁজেও প্র্যাকটিস করছিল, আর ইনহুই হঠাৎই ওর কাঁধে মাথা রেখে ওকে কিস করে ফেলে। এখানে হঠাৎই ওকে ছোটকে সরিয়ে দিয়ে ও বাইরে দেখতে পায় জিয়ংয়া জানলার সামনে দাঁড়িয়ে আছে। জিয়ংয়া প্রচন্ড কাঁদছে। ইউজুন এসে বলে, তুমি ভুল ভেবো না, ইনহাই আর আমার মধ্যে কিচ্ছু নেই, তুমি কি খারাপ ভাবছো? জিয়ংয়া বলে, আমার সাথে এটাই হয়, আমি সব সময়ের জন্যই একা, তাই আমি কোনো কিছু এক্সপেক্ট করি না। পরের দিন স্কুলে ইউজুন এখানে ইনহুইকে ভুল ভাঙিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি না, আমার কাছে এই মুহূর্তে মূল বিষয় কনসার্ট। এর পরের দিন কনসার্টের টাইম হয়ে যায়। তো এখানে ইউজুন কিন্তু জিয়ংয়াকে বলেছিল কনসার্টের কথা, যে তোমাকে আসতেই হবে। আর এই মিউজিকের প্রতি বা পিয়ানো বাজানোর প্রতি আগ্রহ কিন্তু এখানে জিয়ংয়ার কাছ থেকেই পেয়েছিল। এরপর ওর বাবা ওর রুমে আসে, বাবার সাথে অনেক গল্প করে। ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমি ওই বাড়িটায় গেছিলাম যেখানে জিয়ংয়া থাকে, কিন্তু সেখানে গিয়ে একটা চিঠিও দিয়ে আসি, আমি জানি না ওর উত্তর পাবো কি না, কিন্তু চিঠির উত্তর সঙ্গে সঙ্গেই পায়।
জিয়ংয়ার মা ওই চিঠিটা খুলে বসে। এদিকে প্রোগ্রামের দিন ইউজুন আপন মনে ভায়োলিন বাজাচ্ছিল আর পিয়ানো বাজাচ্ছিল। প্রোগ্রামে ইনহুইও ছিল ভায়োলিন টিমে। সবকিছু ঠিকঠাকই হচ্ছিল। ইউজুন বারবার পিয়ানো বাজাতে বাজাতে দর্শকের আসনে চোখ রাখছিল, যে কোথাও একটা জিয়ংহা হয়তো এসছে। জিয়ংহা এসছিল, দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে ওর প্রোগ্রাম দেখে বেরিয়ে আসে। এরপর ইউজুন ছুটতে ছুটতে প্রোগ্রাম ফেলে দিয়ে ওর পেছন পেছন এসে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কোথায়? ওর বাবা ছুটতে ছুটতে এসে বলে, তুই প্রোগ্রাম ছেড়ে চলে এলি কেন? তখনও বলে, আমি আমার এখানে জিয়ংহাকে খুঁজছি। ওর বাবা বলে, জিয়ংহা বলে বাস্তবে কেউ নেই। এরপর ওই ফাঁকা মিউজিক রুমে গিয়ে দেখে আপনা আপনি চক দিয়ে কিছু লেখা দেয়ালে ফুটে উঠছে। এরপরও জিয়ংহার সেই পুরনো বাড়িতে যায়, যেখানে গিয়ে ওর মায়ের মুখে জানতে পারে বহু বছর আগে জিয়ংহা ওই মিউজিক রুমেই এখানে একটা সিক্রেট নোট পেয়েছিল। জিয়ংহা বলতো ওই রুমে কেউ যায় না, আর ওই সিক্রেট নোট বাজাতে বাজাতে ও অনেক রকম ঘটনা, অনেক কিছু অনুভব করেছে। ওর মনে হয়েছে ওই নোটগুলো যেন জীবন্ত। যখনই ও বাজাতো তখনই চারিদিকের বই খাতা সমস্ত দৃশ্য যেন ওর চোখের সামনে হেঁটে চলে বেড়াতো। তো এরকমই একটা ঘটনা ঘটে। জিয়ংহার কথা স্বাভাবিকভাবে ওর মা বিশ্বাস করেনি। এরপর জিয়ংহা আস্তে আস্তে ইউজুনের প্রেমে পড়ে। সেটা ওর মা ওকে সবই জানায়। এরপর বলে, তুমি যে ওকে দেখতে পাচ্ছ, আমিও ওকে দেখতে পাই, অনুভব করি। কিন্তু একটা সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে জিয়ংহাকে আর কেউ দেখতে পায় না। আমাদের এই বাস্তব জীবনে বলতে গেলে জিয়ংহা হচ্ছে এক প্রকারের ভূত। মানে জিয়ংহার মা জানায় ওর এখানে অস্তিত্ব নেই। যে গানের কনসার্টেও গেছিল সেখানে শুধুমাত্র ইউজুন ছাড়া ওকে আর কেউই দেখতে পাচ্ছিল না। আর এই কথাটা ওর মা সবাইকে বললেও হয়তো কেউ বিশ্বাস করবে না, কারণ জিয়ংহা অদৃশ্য হয় বা মারা যায় সেটা এখানে খুব একটা পরিষ্কার করে দেখানো হয় না। জিয়ংহা ওর মাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে ওই মিস্টেরিয়াস রুমের ব্যাপারে, ওর লাইফের ব্যাপারে। বহু বছর আগে জিয়ংহা ওদের মাদের জীবন থেকে চলে গেছে। ধরে নিতে পারি ও হয়তো এখানে মৃত। সমস্ত ঘটনা শুনে ওর বাবা প্রফেসর সিয়ংহোকে জানায়। সিয়ংহো বলে, হ্যাঁ, এরকম নামের একটা মেয়ে মাঝে মাঝে সামার ভ্যাকেশনে আমার ক্লাস অ্যাটেন্ড করতো, কিন্তু ও মাঝে মধ্যে আসতো, রেগুলার স্টুডেন্ট ছিল না। তো এরকমই একদিনও হঠাৎ করে চুপ করে বসেছিল। আমি ওকে বলি, তুমি গানের প্রতি খুবই আকৃষ্ট, তুমি ভালো মতো মিউজিককে সিরিয়াসলি নিচ্ছ না কেন? প্রথমে তো ও আমার কাছ থেকে অনেক নোট নেয়, তারপর ও আমাকে একটা সুন্দর মিউজিকের স্ক্রিপ্টও দেয়। ওই স্ক্রিপ্টটা নাকি ও পেয়েছিল। এরপর ঘটনাগুলো আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেদিন যে ও পিয়ানো বাজাচ্ছিল বা জিয়ংহা এখানে ইউজুনের জন্য অপেক্ষা করত, সেগুলো সবটাই শুধুমাত্র ইউজুনই দেখতে পেত, আর কেউ নয়। এরপর ও একদিন চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। ওই কোথায় যায় কি করে কেউ জানে না। আর প্রফেসর সিয়ংহো কলেজে ওকে সেই দিনই, যেদিন ওকে নোটটা দিয়েছিল সেদিনই দেখতে পেয়েছিল। ঘটনাটা শোনার পর ইউজুন ছুটতে ছুটতে বাড়ি থেকে চিঠি লিখে বেরিয়ে যায়। চিঠিটা পড়ে ওর বাবা প্রফেসর সিয়ংহো হাঁ হয়ে যায়। বুঝতে পারে ওর ছেলে বেহের হতে চলেছে। এরপর ও ছুটতে ছুটতে একটা বাসকে ধাওয়া করে। এখানে ইউজুন বুঝতে পারে জিয়ংহাকে পেতে হলে বাস্তব জীবন আর সমস্ত কিছুর থেকে অনেক ঊর্ধ্বে যেতে হবে, তবে গিয়ে ও ভালোবাসার মানুষকে দেখতে পাবে। এরপর সেই ভয়ঙ্কর পিয়ানো রুমে যায়, আর যে সিক্রেট মিউজিকের স্ক্রিপ্টটাও শিখেছিল সেই সিক্রেট মিউজিকটা বাজাতে শুরু করে। সমস্ত দিকে ঝড় বয়ে যায়, যেন মনে হয় এক মুহূর্তের মধ্যে বাড়িটা যেন ওর মাথার উপর ধসে পড়বে। ওর গাল কেটে রক্ত বেরোতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে জিয়ংহা ওখানে চলে আসে, আর এখানে ইউজুনও ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। একে অপরকে দেখে এখানে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। আর এখানেই কিন্তু গল্পের শেষ হয়। ওরা একে অপরকে দেখে কাঁদতে কাঁদতে বলে, আমরা তাহলে অবশেষে এক হলাম, কি বলো? এরপর ওরা আবারও সেই মিউজিক স্টেশনে যায়, যেটা ওদের প্রিয় প্রেম করার জায়গা ছিল। আর ওরা দুই মিউজিক লাভার একে অপরের সাথে একসাথে থাকতে শুরু করে। বিষয়টা ভবিষ্যতে না অতীতে সেটা পরিষ্কার নয়। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।